রসায়ন বিভাগ ঢাকা কলেজ আমরা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম ইউভি স্পেকট্রোস্কোপির ল্যামডা ম্যাক্স নির্ণয়ের জন্য উডওয়ার্ড ফিশার রুলের 2 দিনে আমরা দুটো টপিক পড়িয়েছি, দুইভাবে দুটো নিয়ম। সেই আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার বারবার রিপিট করবো, এই জিনিসগুলো আবার দেখবা, তাহলে এগুলো ক্লিয়ার হবে। আজকে আমরা দেখো আমাদের যে ল্যামডা ম্যাক্স বা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম, সেটার অবস্থানটা বা তার অবস্থানটা কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়। আমাদের সিলেবাসে আছে সলভেন্ট এফেক্ট বা দ্রাবকের প্রভাব, সলভেন্ট এফেক্ট অন ব্যান্ড পজিশন। ঠিক আছে, ব্যান্ড পজিশনের উপর বা ব্যান্ডের অবস্থানের উপর দ্রাবকের কি প্রভাব আছে। ঠিক আছে, দ্রাবক হিসেবে কেন ব্যবহার করা হবে? আমরা জানি যে ইউভি একটা মেশিন, ইউভি একটা রেডিয়েশন, তার একটা মেশিন আছে। সেই মেশিনের মাধ্যমে আমরা স্যাম্পলকে মেশিনের মধ্যে দেওয়া হয়, সেখান থেকে ইউভির একটা চার্ট বের হয়, যেরকম আমাদের ইসিজি যেরকম বের হয় সেরকম চার্ট বের হবে। তো সেই চার্টটার সাথে মিলেই আমরা বুঝবো সেই যে যৌগটা কি না। ঠিক আছে, এখন এই ওখানে কি কি বিষয়গুলো এফেক্ট করে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা। কোন দ্রাবকটা, কোন সলভেন্টটা আমরা স্যাম্পলের সাথে ব্যবহার করব, সেটা হচ্ছে যে এখানে আমাদের কোন কোন ধরনের সলভেন্ট কোন ধরনের যৌগের জন্য ব্যবহার করা হবে। সব ধরনের যৌগের জন্য একই সলভেন্ট ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সেগুলো নিয়ে আমাদের কথা। ভালো সলভেন্ট কাদেরকে বলবো? ভালো সলভেন্ট তাদেরকেই বলা যাবে যারা যে আমাদের যে স্যাম্পল, সেই স্যাম্পলের সাথে ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব মিনস স্যাম্পলের সাথে ইন্টারাক্ট করবে না, কিংবা সলভেন্ট নিজেই এমন একটা ল্যামডা ম্যাক্স বা ব্যান্ড প্রদর্শন করলো যেটা আমাদের জন্য আমাদের কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করে, এরকম করা যাবে। ঠিক আছে, তাহলে ভালো সলভেন্ট সেটাই বা ভালো দ্রাবক সেটাই যে নিজেই কোনো ল্যামডা ম্যাক্স প্রদর্শন করে না। ঠিক আছে, এই জন্য নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের যে সলভেন্ট, সেটার একটা লঘু দ্রবণ ব্যবহার করা হয়। সেই লঘু দ্রবণের মধ্যে একটা সবচেয়ে পরিচিত আমাদের সলভেন্ট ইউভি প্যারালাইসিসের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত সলভেন্ট আমি লিখেছি 95% ইথানল। ঠিক আছে, ইথানলটা 95% ইথানলটা সবচেয়ে সলভেন্ট হিসেবে বেশি ব্যবহার করা হয়। তার কারণ যে এটা তুলনামূলক দামে সস্তা। দামে সস্তা মানে 5 টাকা লিটার বা 50 টাকা লিটার, বিষয়টা এমন নয়। কিন্তু অন্যান্য কেমিক্যাল যেটা আরো সলভেন্ট হিসেবে ব্যবহার করা যাবে, তার মধ্যে এটা তুলনামূলক দামে সস্তা। ঠিক আছে, তো এইটা একটা এর জন্য যে ব্যান্ড বা ল্যামডা ম্যাক্স, সেটা 210 ন্যানোমিটারে পাওয়া যায়। এখন আরো কিছু সলভেন্ট ব্যবহার করা যায়। ঠিক আছে, আরো কিছু সলভেন্ট এটা অনুসারে আমাদের স্যাম্পল অনুসারে আরো কিছু দ্রাবক ব্যবহার করা যায়। সেগুলো কি এন-হেক্সেন, মিথাইল অ্যালকোহল, সাইক্লোহেক্সেন, ডাইইথাইল ইথার, অ্যাসিটোনাইট্রল, এগুলোকেও সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয়। তাদেরও ল্যামডা ম্যাক্স বা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম অবস্থাটা 210 ন্যানোমিটার বা এর কাছাকাছি অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো আমাদের সবচেয়ে পরিচিত সলভেন্ট ব্যবহার করা ইথানল বা ইথাইল অ্যালকোহল। এর বাইরে আরো এন-হেক্সেন, মিথাইল অ্যালকোহল বা মিথানল, সাইক্লোহেক্সেন, তারপর ডাইইথাইল ইথার, ইথারটাকে ব্যবহার করা হয়। আর এগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেক প্রিকশন নিতে হয় আর কি। তার কারণ যে এই ইথারটা আমরা জানি যে এটা উড়ে যায়, ইত্যাদি অনেক কিছু আছে, অ্যাসিটোনাইট্রল ইত্যাদি, এগুলোকেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তার কারণ এগুলো ব্যবহার করার কারণ এগুলো আবার এইগুলো দেখো, ইথানল আমরা জানি তুলনামূলক একটু বেশি পোলার। আবার এন-হেক্সেন বা অন্যান্য হাইড্রোকার্বন যেগুলো ডাইইথাইল ইথার বা অন্যান্য যে হাইড্রোকার্বনগুলো, এগুলোর পোলারিটি কিন্তু তুলনামূলক কম। ফলে এরা যে আমাদের স্যাম্পল, সেই স্যাম্পলের সাথে ইন্টারাকশন কম করে আর কি। ঠিক আছে, ইন্টারাকশন কম করার কারণে আমাদের যে আমরা যে ডিজায়ার্ড যে কাজটা করতে চাই, সেই বা যে ল্যামডা ম্যাক্সটা পেতে চাই, সেটা ভালো পাওয়া যায়, তুলনামূলক সহজে পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা যে নমুনা বা যে স্যাম্পলের ল্যামডা ম্যাক্স নিব আর অ্যাবজর্পশন ম্যাক্সিমাটা বের করব, যে চার্টটা পাবো আর কি, সেই চার্ট কোনো একটা স্যাম্পলের জন্য সেই তার যে ল্যামডা ম্যাক্স, সেই ল্যামডা ম্যাক্সের যে অবস্থানটা,
তার পজিশন এবং ইন্টেন্সিটি, অবস্থান এবং ইন্টেন্সিটি। অবস্থানটা হচ্ছে কোন জায়গাতে কোন অবস্থায় এটা পাবো আর কি, কোন ন্যানোমিটারে তার এটা পাবো, আর ইন্টেন্সিটি হচ্ছে তার কতটুকু হবে, ঠিক আছে, তীব্রতাটা কতটুকু হবে। এইগুলা আবার আমরা যে সলভেন্ট ব্যবহার করছি সেই সলভেন্টের পোলারিটির সাথে পরিবর্তিত হয়। পোলারিটি কি, কতটুকু, বেশি পোলার হলে পজিশনে এক জায়গায় হবে, কম পোলার হলে এক জায়গায় হবে, বেশি পোলার হলে ইন্টেন্সিটি একরকম হবে, কম পোলার হলে ইন্টেন্সিটি কম হবে, ঠিক আছে। এইগুলো নিয়ে আমাদের এগুলো নিয়ে আমাদের আরেকটু কথা বলতে হবে, এবং হচ্ছে এটা স্পেসিফিক আমরা বলবো, ঠিক আছে। আমাদের একটা প্রশ্ন নর্মালি আসে, ঠিক আছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এই প্রশ্নটা আসতো আর কি, এবং পরবর্তীতে তোমাদের সিনিয়র যারা ছিল তাদের এই প্রশ্নটা অনেক সময় আসে, তোমাদের সিলেবাসের অংশ এটা। এটা হচ্ছে এন টু পাই স্টার ট্রানজিশন এবং পাই টু পাই স্টার ট্রানজিশন, এই দুই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন আর কি। এই ট্রানজিশনের ক্ষেত্রে দ্রাবকের অবস্থান কি, মানে দ্রাবক ব্যবহার করা হলে পোলার দ্রাবক ব্যবহার করলে কেমন হবে, নন পোলার দ্রাবক ব্যবহার করলে কেমন হবে, সেইটা হচ্ছে আমাদের পরীক্ষা এইভাবে আসে। ঠিক আছে, আমরা একটু দেখি। N to pi star transition, N to pi star transition আমরা জানি যে এটা আমাদের এর আগে ছিল থার্ড ইয়ারে। সেটা হচ্ছে নন বন্ডিং এর, মানে আমরা জানি কি আমাদের তিন ধরনের মানে মলিকিউলের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে তিন ধরনের আছে, বন্ডিং, নন বন্ডিং, অ্যান্টি বন্ডিং, ঠিক আছে। তো এইটা হচ্ছে নন বন্ডিং মাঝখানে একটা, ঠিক আছে। নন বন্ডিং এর ইলেকট্রন থেকে যদি পাই স্টার, পাইয়ের অ্যান্টি বন্ডিং পাই স্টারের মধ্যে ইলেকট্রনিক ট্রানজিশন হয়। এইরকম যৌগের ক্ষেত্রে পোলার এবং নন পোলার দ্রাবক ব্যবহার করলে কি ধরনের পরিবর্তন হয় সেটাই আমাদের কথা, ঠিক আছে। তাহলে পোলার দ্রাবক ব্যবহার করালে এই ক্ষেত্রে কেমন হবে, মানে তার হচ্ছে ওই আমাদের ল্যামডা ম্যাক্সের অবস্থান কোন দিকে যাবে, কম না বাড়বে, ঠিক আছে। আবার নন পোলার ক্ষেত্রে কেমন হবে সেটাও আমাদের কথা। এন টু পাই স্টার আমরা জানি নন বন্ডিং অরবিটাল, পাই স্টার হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, পাইয়ের অ্যান্টি বন্ডিং অরবিটাল, ঠিক আছে। তো এইরকম যখন এন টু পাই স্টার, এগুলো হচ্ছে নরমালি হচ্ছে যাদের হেটারো অ্যাটম থাকে, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এরকম যৌগের ক্ষেত্রে যেমন আমরা জানি যে অক্সিজেন আছে, এটা হচ্ছে কি একটা হলো কিটোন আর কি, ঠিক আছে। তো এরকম হেটারো অ্যাটম যাদের থাকে তাদের মধ্যে নরমালি এগুলো এন টু পাই স্টার ট্রানজিশন হয়। এরকম ক্ষেত্রে যদি আমরা পোলারিটি বাড়াই দ্রাবকের, এরকম ক্ষেত্রে মানে এন টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে দ্রাবকের পোলারিটি বাড়ানো হলে ল্যামডা ম্যাক্স এর অবস্থান শর্টার ওয়েভলেন্থের দিকে যাবে। শর্টার ওয়েভলেন্থের দিকে স্থানান্তরিত হবে। শর্টার ওয়েভলেন্থ মানে হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে ছোট, ঠিক আছে। আর এনার্জি গ্যাপটা এই সাথে ই কেলকো এইচ নামে আমরা জানি যে এনার্জি গ্যাপের সাথে এটা হচ্ছে উল্টো দিকে আর কি, মানে এনার্জি যার যত বেশি তার ওয়েভলেন্থ তত কম, ঠিক আছে। যাই হোক, তাহলে ইন টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে আমাদের পোলারিটি যত, মানে দ্রাবকের পোলারিটি যত, এই ধরনের যৌগের ক্ষেত্রে আমরা যত বেশি পোলার দ্রাবক ব্যবহার করব, যত বেশি পোলার দ্রাবক ব্যবহার করব, তাদের ল্যামডা ম্যাক্সের অবস্থান তাদের হচ্ছে কি হবে, শর্টার ওয়েভলেন্থের দিকে স্থানান্তরিত হবে, ঠিক আছে। শর্টার ওয়েভলেন্থ মানে হচ্ছে ওয়েভলেন্থ ছোটর দিকে যাবে, ঠিক আছে। এখন আবার উল্টোটা যদি করা হয়, দ্রাবকের পোলারিটি যত কমানো হবে সেক্ষেত্রে তার ল্যামডা ম্যাক্সের অবস্থান লঙ্গার ওয়েভলেন্থের দিকে যাবে, ঠিক আছে। তাহলে কেন, তার কারণ কি, কারণ হচ্ছে এইট টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে এইট টু পাই স্টার যে ট্রানজিশন, এই যে ট্রানজিশন, এটার মধ্যে গ্রাউন্ড স্টেট কোনটা, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট,
এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেট হচ্ছে এক্সাইটেড স্টেট অনেক বেশি পোলার, অনেক বেশি পোলার, ঠিক আছে। তাহলে খেয়াল করতে হবে কি বলবো আমরা, n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে এই ধরনের যৌগের ক্ষেত্রে যে ইলেকট্রনিক ট্রানজিশন হবে, এদের যদি দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে, দ্রাবকদের যে পোলারিটি তা যত বাড়ানো হবে, ল্যামডা ম্যাক্সের অবস্থান, ডায়াবদর্শন ম্যাক্সিমামের অবস্থান আস্তে আস্তে শর্টার ওয়েভলেন্থ বা ছোট তরঙ্গের দিক দিয়ে যাইতে থাকবে। আর উল্টোটা যদি করানো হয়, যে পোলারিটি যদি কমানো হয়, দ্রাবকের পোলারিটি যদি কমানো হয়, তাহলে লঙ্গার ওয়েভলেন্থের দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা একটু চিত্রতে দেখি, সেটা হচ্ছে এরকম। n পাই স্টার, n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে এনার্জি গ্যাপ আর কি, এটা হচ্ছে এনার্জি গ্যাপ, এটা এবং হচ্ছে n থেকে পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে, ইলেকট্রনিক ট্রানজিশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কতটুকু এরকম হয়, ঠিক আছে। এটা নন পোলারের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা যতটুকু, আর যদি পোলার এই যে n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে, পোলারের ক্ষেত্রে তার হচ্ছে পোলারের ক্ষেত্রে তার এনার্জি গ্যাপটা তুলনামূলক বেড়ে যাবে, ঠিক আছে। আমরা একটু আগে যেটা বললাম যে সেটা কি, এখানে এটা কিন্তু হচ্ছে E ইকুয়াল টু hc বাই ল্যামডা, ঠিক আছে। এটা হচ্ছে এনার্জি গ্যাপ। তার মানে এটা আমরা দুই ভাবে বলতে পারি, ঠিক, সেটা কি, যত n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে পোলারিটি, দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে, তাদের এনার্জি গ্যাপ তত বাড়বে, ঠিক আছে। এনার্জি গ্যাপ তত বাড়বে, আর এনার্জি গ্যাপ বাড়া মানে হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কমতে থাকা, ঠিক আছে। তাহলে এখানে আরেকভাবে বলা যেতে পারে যে n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে, ল্যামডা ম্যাক্সের অবস্থান তত শর্টার ওয়েভলেন্থের দিকে, মানে ছোট তরঙ্গের দিকে এবং বেশি শক্তির দিকে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে দুইটা কিন্তু উল্টো, খেয়াল করতে হবে। তাহলে এনার্জি গ্যাপটা হচ্ছে বাড়বে যত পোলারিটি বাড়ানো হবে, এনার্জি গ্যাপ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, এনার্জি গ্যাপ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে। পোলারিটি বাড়ানো হবে, এই n টু পাই স্টার ক্ষেত্রে পোলারিটি বাড়ানো হলে এনার্জি গ্যাপ বাড়তে থাকবে, পোলারিটি বাড়ার সাথে এনার্জি গ্যাপ বাড়তে থাকবে, আর এনার্জি গ্যাপ বাড়ার সাথে সাথে মানে কি, তার তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকবে, ঠিক আছে। এটা হলো n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে, ঠিক আছে। আবার একটু খেয়াল করো, n টু পাই স্টার ট্রানজিশন কোন ধরনের যৌগের ক্ষেত্রে হয়, নরমালি হেটেরোঅ্যাটম যদি থাকে, যেমন কার্বনিল বা এরকম অ্যামিনো কম্পাউন্ড ইত্যাদি, এই ধরনের কম্পাউন্ডের ক্ষেত্রে যদি n টু পাই স্টার ট্রানজিশন হতে পারে। n টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে আমরা বলেছি যে দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে, দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে, ল্যামডা ম্যাক্সের অবস্থান তত আস্তে আস্তে, ল্যামডা ম্যাক্সের অবস্থান তত আস্তে আস্তে ছোট তরঙ্গের দৈর্ঘ্যের দিকে যাবে, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্য মানে আছে তার এনার্জি গ্যাপটা বাড়তে থাকবে, ঠিক আছে, ঠিক আছে। চিত্রটা হচ্ছে এরকম, এনার্জি গ্যাপ বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। একই জিনিস যদি বলা হয় n টু পাই স্টার না হয়ে পাই টু পাই স্টার ট্রানজিশন যেসব যৌগের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিরকম হবে, পাই টু পাই স্টার ট্রানজিশন যদি আমরা বলি, পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে যদি আমরা উল্টোটা, বিষয়টা হলো উল্টো, পোলারিটি বাড়ানো হলে ল্যামডা ম্যাক্সের অবস্থান আচ্ছা, পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে যদি আমরা বলি, এই বিষয়টা জাস্ট উল্টো আর কি। পাই টু পাই স্টার ট্রানজিশন আমরা জানি যে যাদের ডাইন থাকে, নরমালি হচ্ছে ডাইন মানে হচ্ছে ইন থাকে আর কি, দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো থাকে তাদের ক্ষেত্রে পাই টু পাই স্টার ট্রানজিশন, এর বাইরেও আছে আর কি। নরমালি দ্বিবন্ধনযুক্ত যে যৌগগুলো তাদের মধ্যে পাই টু পাই স্টার ট্রানজিশনে মানে হচ্ছে
ইলেকট্রনিক ট্রানজিশন। এইরকম যৌগের ক্ষেত্রে দ্রাবকের পোলারিটি এটা হচ্ছে নন পোলার, এটা হচ্ছে পোলার, মানে এদিকে পোলারিটি বাড়ছে। যত বেশি পোলারিটি বাড়ানো হবে নন পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে পোলারিটি বাড়ানো হবে ল্যামডা ম্যাক্স এর অবস্থান বা অ্যাবজর্পশন ম্যাক্সিমা এর অবস্থান আস্তে আস্তে লঙ্গার ওয়েভলেন্থ হচ্ছে এনার্জি গ্যাপ কমা, ঠিক আছে? এনার্জি গ্যাপ আস্তে আস্তে কমতে থাকবে। আর এনার্জি গ্যাপ কমা মানে হচ্ছে আমরা জানি যে এনার্জি গ্যাপ কমা মানে হচ্ছে তার ওয়েভলেন্থ হচ্ছে বেশি, ঠিক আছে? তাহলে খেয়াল করবা যে পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে যদি আমরা পোলারিটি দ্রাবকের পোলারিটি বাড়াতে থাকি তাহলে আস্তে আস্তে তার এনার্জি গ্যাপ কমতে থাকবে। দ্রাবকের পোলারিটি যত বেশি পোলার এনার্জি গ্যাপ তত কম, মানে পাই টু পাই স্টার এনার্জি গ্যাপ কম এবং তার ওয়েভলেন্থ তত বেশি আর কি। মানে ল্যামডা ম্যাক্সের অবস্থান মানে ল্যামডা ম্যাক্সের ওয়েভলেন্থটা ল্যামডা ম্যাক্সটা হচ্ছে তুলনামূলক বেশি হবে, ঠিক আছে? লঙ্গার ওয়েভলেন্থের দিকে যাবে। তার মানে পোলারিটি যত বাড়ানো হবে তাদের পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে দ্রাবকের পোলারিটি যত বাড়ানো হবে ওয়েভলেন্থ তত বেশি হবে, এনার্জি গ্যাপ তত কম হবে। তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে, এনার্জি দিয়ে এবং হচ্ছে ওয়েভলেন্থ দিয়ে দুইভাবেই আসতে পারে, ঠিক আছে? তাহলে এভাবে খেয়াল করতে হবে এন টু পাই স্টার ট্রানজিশন এবং হচ্ছে পাই টু পাই স্টার ট্রানজিশন, এটা হচ্ছে দ্বিবন্ধন, নরমালি দ্বিবন্ধন। তাহলে পাই টু পাই স্টার হচ্ছে ইনগুলোর ক্ষেত্রে, কি নরমালি ইনগুলোর ক্ষেত্রে এর বাইরেও আছে। আরেকটা বিষয় টপিক আমরা বলবো, দেখো কনজুগেটেড ডাইইন। কোন একটি যৌগের মধ্যে যদি ডাইন মানে ইন যদি বাড়তে থাকে, দ্বিবন্ধন একটার মধ্যে একটা আছে, একটা যদি কনজুগেটেড অবস্থায় দুইটা তিনটা চারটা এরকম যদি থাকতে থাকে, এইগুলোর ক্ষেত্রে আমাদের ল্যামডা ম্যাক্সের অবস্থাটা আসলে কি হবে, ল্যামডা ম্যাক্স বা অ্যাবজর্পশন ম্যাক্সিমাটা আসলে কিভাবে পরিবর্তিত হবে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা। এটা নিয়ে অনেক বড় আলোচনা করা যেতে পারে। আমরা আসলে খুব একদমই সহজ করে ছোট্ট আকারে বলবো। সেটা হচ্ছে যে যদি কনজুগেটেড ডাইন যদি আমরা মানে কনজুগেশন যত বাড়তে থাকবে কোন একটি যৌগের ক্ষেত্রে কনজুগেশন মানে ডাইন যত কনজুগেটেড আকারে বেশি থাকতে থাকবে তখন তাদের মধ্যে পাই টু পাই স্টার যে ট্রানজিশন, কারণ আমরা বলছি যে ইনগুলোর ক্ষেত্রে নরমালি ট্রানজিশন হচ্ছে পাই থেকে পাই স্টারে, পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? তাহলে খেয়াল করবো কি হচ্ছে কি ডাইনগুলোর কনজুগেটেড ডাইনগুলোর ক্ষেত্রে যত বেশি কনজুগেশন হবে মানে যত বেশি কনজুগেটেড ডাইন থাকবে মানে ইন থাকবে তত বেশি তাদের মধ্যে এনার্জি গ্যাপটা তত আস্তে আস্তে কমতে থাকবে। যেমন ইথিনের ক্ষেত্রে আমরা যদি দেখাই, এটা হচ্ছে এটা হচ্ছে এনার্জি গ্যাপ, এটা হলো ইথিন, এদিকে এনার্জি, ঠিক আছে, এদিকে এনার্জি, ঠিক আছে? তাহলে এটা যদি ইথিনের আর এই এনার্জি গ্যাপটা আসলে কার, আমরা স্পেকট্রোস্কোপি বা এবং অন্যান্য জায়গায় হোমো এবং লোমো নামে দুটো টপিক পড়ব। হোমো হচ্ছে HOMO, হোমো হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর এটা হচ্ছে লোমো হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল। মানে আণবিক অরবিটালগুলোর মধ্যে যেগুলোর মধ্যে ইলেকট্রন থাকবে তাদের হচ্ছে সবচেয়ে বেশি এনার্জি যা এটা, আর লোমো হচ্ছে যে আনঅকুপাইড মানে যেসব আণবিক অরবিটালের মধ্যে ইলেকট্রন নাই তাদের মধ্যে সবচেয়ে এনার্জি যা কম এটাকে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল বলা হয় লোমো। তাহলে এই HOMO থেকে LUMO এই দুইটার মধ্যে যে এনার্জি গ্যাপ মানে এই দুইটাই এখান থেকে ইলেকট্রন ট্রানজিশন নরমালি এখানে হয়, হোমো থেকে লোমোতে হয় ইলেকট্রন ট্রানজিশনটা। এই ট্রানজিশন এই গ্যাপটা হচ্ছে যার যত কম তত সহজে হচ্ছে সে ট্রানজিশন হয় আর কি, ঠিক আছে? তো এখন আমাদের ডাইনগুলোর ক্ষেত্রে ডাইন যদি আমরা বলি যে কনজুগেটেড আকারে ডাইন যত বেশি কনজুগেশন আকারে থাকবে তাদের এই যে এই এনার্জি গ্যাপটা তত কম হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইথিনের, আমরা বলছি ইথিন। আর যদি বিউটাডাইন আমরা দেখি, বিউটাডাইন এটা হচ্ছে বিউটাডাইন, এটা হচ্ছে এনার্জি গ্যাপ
আমরা দেখতে পাচ্ছি ইথিন এর মধ্যে যে হোমো এবং লুমো এর মধ্যে যে এনার্জি গ্যাপটা, তার থেকে বিউটাডাইনের এই এনার্জি গ্যাপটা হচ্ছে কম, ঠিক আছে। আর যদি আমরা বলি হেক্সাট্রাইন, যদি আমরা বলি হেক্সাট্রাইন, এটা হচ্ছে হেক্সাট্রাইন। হেক্সাট্রাইনের যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এবং হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তাদের মধ্যে এনার্জি গ্যাপটা এটা থেকে আরো কম। যদি আমরা অক্টাটেট্রাইনে আমরা যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এনার্জি গ্যাপটা আরো কম হয়। তারপরে যে আরো 5টা 6টা এরকম যদি আস্তে আস্তে এনার্জি গ্যাপটা কমতে থাকবে, মানে সহজে এই পাই থেকে পাইস্টার ট্রানজিশন হতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে কনজুগেটেড ডাইনের ক্ষেত্রে বা ডাইনে যদি কনজুগেশন বাড়তে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কিভাবে পরিবর্তিত হতে পারে, অথবা তাদের ল্যামডা ম্যাক্সের অবস্থানটা কিভাবে পরিবর্তিত হবে। ল্যামডা ম্যাক্সের অবস্থান আমরা জানি যে এনার্জির সাথে উল্টো আকারে, যত বেশি কনজুগেশন আকারে থাকবে তাদের এনার্জি গ্যাপ তত কমতে থাকবে, আর এনার্জি গ্যাপ কমা মানে হচ্ছে আমরা জানি যে তার ল্যামডা ম্যাক্সটা বেড়ে যাবার, ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা। ইর সাথে ল্যামডা হচ্ছে উল্টো আর কি, যত এনার্জি যার যত বেশি তার ল্যামডা তত কম, ল্যামডা যত বেশি এনার্জি তত কম, ঠিক আছে, খেয়াল করতে। তাহলে দুইভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে ডাই কনজুগেশন আকারে, ডাইন যদি কনজুগেশন আকারে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এনার্জি গ্যাপটা কিভাবে কমবে। আর আমরা সোজা কথা হলো, যত বেশি কনজুগেটেড আকারে থাকবে ডাইন, তাদের এনার্জি গ্যাপ তাদের মধ্যে পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে, পাই টু পাই স্টার ট্রানজিশনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা তত কমতে থাকবে। কনজুগেশন যত বাড়বে এনার্জি গ্যাপ তত কমতে থাকে, আর এনার্জি গ্যাপ যত কমতে থাকে তাদের ল্যামডা ম্যাক্সটা তত বাড়তে থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। এগুলো থেকে এই দুটো টপিক থেকে প্রায় প্রশ্ন আসে, তোমাকে একটু ভালো করে দেখতে হবে। এবং হচ্ছে অনেক বেশি কমপ্লিকেশন নাই আর কি, খুব সহজ এবং মোটামুটি সহজ এবং ভালো লাগবে আশা করি। অন্যান্য স্পেকট্রোস্কোপির অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে ইউভি স্পেকট্রোস্কোপি আমার কাছে মনে হয়েছে যে সহজ, কারণ এখান থেকে অনেক বিষয়গুলো সহজে বোঝা যায় এবং হচ্ছে সহজে মনে রাখা যায়, ঠিক আছে। ভালো থাকবে।